লক্ষ্মী মাইয়া তুই আমার মুখে মুখে তর্ক করস হ্যাঁ তোর একটু না হস তোর জামাই পোলাপান ফালায় তুই তারপর আমার পোলারে জাদু টুনা করে বিয়ে করছিস কে এত শোকে তুই না কইছস যে ওর মা মারা গেছে হ্যাঁ তো কবর থেকে উঠে আসলো কেন ওটার ছাইরা তুমি আমার কাছে কবে আসবে সেটা বলো আমার একটু সময় দাও আমি কেমনে ওরে ছাড়বো বলো আমার একটা সন্তান আছে সে কোনোদিন কারণ মা হতে পারে যা বলার তোর আমাকে বল আমার এই নিষ্পাপ বাচ্চা রহিমাকে নিয়ে কিছু বলিস না বসো না পায়ে ব্যথা পাইছো তো কিচ্ছু হয় না তোমাকে এত ভালোবাসো আমি তোমার অনেক ভালোবাসি তা আপনার এই ভালোবাসা কয়দিন থাকবে ভালোবাসা সারা জীবন কি ব্যাপার তুমি এত দেরি করলা কেন কতক্ষণ ধরে দাঁড়াইছি এখানে তোমার জন্য আমি আসবো বললে কি আসা যায় ওরে বুঝ দিয়ে নয় ছয় বুঝায় তারপরেই তো বাসা থেকে বের হইতে হয় ওই খবিশটারে তুমি কবে ছাড়বা বলো তো ওটার ছাইরা তুমি আমার কাছে কবে আসবে সেটা বলো আমার একটু সময় দাও আমি কেমনে ওরে ছাড়বো বলো আমার একটা সন্তান আছে দেখো তুমি যদি বেশি সময় নাও তাহলে কিন্তু আমি কিন্তু যা খুশি তাই করে ফেলবো কি করতে চাচ্ছ তুমি আমি সুইসাইড করে ফেলবো না 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 এগুলো বইলো না তুমি যদি আত্মহত্যা করো তাহলে আমি কখনো নিজের ক্ষমা করতে পারবো না আমার মেয়ের জীবন বিসর্জন দিয়ে হইলেও আমি তোমার জীবন বাঁচাবো আমার একটু সময় দাও আমি ওরে খুব দ্রুত ছেড়ে দিব একটু সময় দাও হ্যাঁ তুমি কেন বুঝতেছো না আমি তোমার ছাড়া থাকতে পারতেছি না আমি বুঝতেছি আচ্ছা শোনো না আমি যেভাবে ও করে ছাড়ার চেষ্টা করবো আমার একটু সময় দাও হ্যাঁ আমি এখন যাই ও আমার জন্য অপেক্ষা করতেছে ও যদি দেখে যে আমি বাসায় নেই আমার এই হইন হয়ে বুঝবি থাকো হ্যাঁ তোমাকে ছাড়া সত্যি সত্যি বাঁচবো না আমি যেভাবে হোক তোমার কাছে চলে আসবো আমরা এখন বাসায় যেতে পারি প্লিজ আর একটু থাকো না প্লিজ শোনো না মা ও মা ঘুমাইতেছিল ঘুম পাইছিল অনেক দুনিয়াটা বড় স্বার্থপর রে ফরিদ আজ রহমানের বইরে না দেখলে বুঝতামই না আরে ওই মাতারির কথা কইস না ওই মাতারি আঙ্গ ওই পুরো এলাকাটারে খারাপ বানাইছে এই এলাকাটাই আঙ্গ পুরো নষ্ট করে দিছে আর নাইলে ক এই ছোট বাচ্চাটা থুইয়া আরেকবার রাত ধরে কি করে জায়গা এইটা কোনো মানুষের কাম হইতারে দোষ খালি ওই মাতারিরও না দোষ রহমানের আছে রহমানরে বারবার বলছিলাম যে তুই তোর বইরে লেখাপড়া করিস না এত লেখাপড়ার দরকার নাই রহমান কি করলো রহমানের জমি বিক্রি করে বইরে লেখাপড়া করাইলো আর এই বই কি করলো আর ছাইরা চলে গেল আর এখন রহমানে কি করে মানুষের জমিতে জমিতে যা চাষ করে বাবা আমি মার কাছে যাব ওই বেটি
এন বইয়া মা করে কান্তাছসকে তোর মায় তো আরেক বেটার হাত ধরে চলে গেছে আর কোন মুখে ওই মাতারিরে তুই মা কয়ে ডাকস যা বলার তোর আমাকে বল। আমার এই নিষ্পাপ বাচ্চা রহিমাকে নিয়ে কিছু বলিস না। ও তো নিষ্পাপ বাচ্চা, আমরা জানি। তোকে ভালোবাসি বলে এই কথাটা বললাম। ওর আমি কি দেই নাই, যখন যা চেয়েছে সবই তো দিছি। একদিনের নয় ও বুঝি নাই ও আমারও ছেড়ে চলে যাবে। আরে যাবে যদি যা, এই নিষ্পাপ বাচ্চাটার সাথে নিয়ে যাইতে। তুই কান্দিস না রহমান, রহিমারে লইয়া বাইর যা। আমরা দুইজন আছি, তোর কাজটা আজকে করে দিব। যা ভাই। ঠিক আছে। দুনিয়াটা বড় নিশু, কি কবি। কাজল, কাজল, হ্যাঁ কাজল, তুই এদিক থেকে কই থেকে এলি? এই তোর আমি কইছি না যে তুই আমার অনুমতি ছাড়া বাড়ির বাইরে যাবি না? কই গেছিলি তুই? খালি বেটি কথা কয় না, কই গেছিলি ক? একদম উষ্টা মারুম কিন্তু, ক কই গেছিলি? পুকুর পারে। তুই আমারই রেখে পুকুর পাড়ে গেছিস কেন একলা একলা? কোন নাগরের লোকে দেখা করতে গেছিলি? হ্যাঁ, অন্য নাগরের সাথে যদি আমার দেখা করতে হয় তাহলে আমি তোমারই বিয়ে কেন করছি বলো? তুমি আমার কথায় কথায় এত অবিশ্বাস কেন করো? অবিশ্বাস তো তোর করারই কথা। তুই তো বিশ্বাসী মায়া না রে, অবিশ্বাসী একটা মায়া। যেই মায়া তার নিজের স্বামীর রেখে অন্য পুরুষের কাছে আসে, সে তো 2 দিন পরে এই পুরুষের ছেড়ে আর একটা পুরুষের কাছে যাবো। তাহলে তুই অবিশ্বাসী মায়া তুই। আর না হলে আমি আমার এত সুন্দর একটা সংসার রেখে তোমারই বিয়ে করি? আমি এই অবিশ্বাসীটা কেন হইছি? কার জন্য হইছি? তোমার জন্য হইছি। তুমি কি করছো? তুমি আমার পায়ে ধরে কান্নাকাটি করে কি বলছো? যে তুমি আমার বিয়ে করতে চাও। আমি তোমারে কি বলছিলাম? আমি তো শুধু আমার সংসারটাই চাইছিলাম। তুমি আমার দিনের পর দিন ভয় দেখাইছো, আত্মহত্যা করবা বলছো। তোমার এই নষ্ট জীবনটারে বাঁচানোর জন্য আমি আমার ফুলের মতো সংসারটারে নষ্ট করে ওখান থেকে বের হয়ে তোমার কাছে আসছি। আর তুমি আমার সাথে এইরকম ব্যবহার করো। এই পুরো সমাজ আমার কি বলে জানো? কলঙ্কিনী। আর তুমি এরকম অত্যাচার করে যাইতেছো দিনের পর দিন, আমি দেখে সহ্য করে যাইতেছি। কি কথা দিয়ে বিয়ে করছিলাম? তুমি আমারে বলছিলা যে বিয়ের পর তুমি আমার একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দিবা। চাকরি তো দূরে থাক, তুমি আমার বাইরে পর্যন্ত যাইতে দাও না, কারোর সাথে মিশতে দাও না, কারোর সাথে কথা বলতে দাও না। এক ঘরে করে রাখছো তুমি আমারে। যদি আমি ভুলেও বাইরে যাই, কুত্তার মতো মারো তুমি আমারে। আমার কি তোমার মানুষ মনে হয় না? আমি কি অমানুষ? আমি কি অমানুষ? আমি অমানুষ? বিশ্বাস করে আমি আগে যেমন তোমার ভালোবাসতাম এখন তেমনই ভালোবাসি, কিন্তু বাসায় এসে যখন তোমার না পাই, তোমার না দেখি, তখন আমার মনটা খারাপ হয়ে যায়। আমার হয় কি যে তুমি অন্য কারোর সাথে কথা কও, আমার ভালোবাসো না, সেই কারণে তোমার গায়ে হাত তুলি। কিসে মা, তুমি কাঁদতেছো কেন? যাব। তোমার আম্মু তো নানি বাড়ি গেছে, চলে আসবে। ঠিক আছে? ওরে বাবা, তোমার গায়ে দিয়ে জ্বর এসে পড়ছে। আসলে তো শো, তোমার শো, এখানে শো। আমি একটু পানি নিয়ে আসি, পানি দিতে হবে মাথায়। হ্যাঁ, তুমি শুয়ে থাকো, আমি পানিটা নিয়ে আসি। আমার ভালো লাগতেছে। বিশ্বাস করো রহমান, আল্লাহর কাছে সবসময় মনে প্রাণে একটা জিনিসই চেয়েছি, আর আজকে আল্লাহ আমার সেই প্রার্থনাটা কবুল করেছে। কি চেয়েছি? তোমাকে। ধন্যবাদ তোমাকে। কিন্তু এখন আমার আরো একটা জিনিস চাই। বলো তো কি? সন্তান।
তুমি কিভাবে বুঝলে? মনের মতো স্বামী স্ত্রী হলে একজন আরেকজনের কথা বুঝতে পারে। তবে এখন আমার আরেকটা শর্ত আছে। দেখো, আমরা তো নতুন নতুন বিয়ে করেছি, আমাদের একসাথে অনেকগুলো দিন কাটাতে হবে। আমাদের এই সুন্দর সম্পর্কটা ভাঙার জন্য অনেকে অনেক রকমের চেষ্টা করবে, কিন্তু আমরা কাউকে এরকম কোনো সুযোগই দেব না। আমরা কেউ কাউকে সন্দেহ করব না, সারা জীবন একে অপরের। ঠিক আছে, আচ্ছা আমরা কি এখানে বসে কথা বলবো? সবাই চলে গেছে, ঘরে চলো। সবাই চলে গেছে জন্যই তো তোমার সাথে বসে আছি। জীবনে তো একবারই স্টেজ সাজিয়ে এত বড় করে বিয়ে করেছো, এই সুযোগ কি আর কখনো হবে? আর একটু বসে। আচ্ছা ঠিক আছে, বসে থাকো, তোমার যখন মন চায় তখন যাও। চাঁদটা সুন্দর না? হ্যাঁ অবশ্যই। এই দিদাই, এই এই অপয়ালক্ষ্মী মাইয়া, তুই আমার মুখে মুখে তর্ক করস, হ্যাঁ? তোর একটু না সাহস, তোর জামাই পোলাপান ফালায় তুই তারপর আমার পোলারে জাদু টুনা করে বিয়ে করছিস। কে এত শক্কে, এত শক্কে? আমি আপনার পোলারে জাদুটনা করি? খবরদার, আর একটা ফালতু কথাও বলবেন না। আপনার ছেলের আমি কোনো তাবিজ টনা করি নাই। আপনার ছেলে আমার তাবিজ করে বিয়ে করছে। ওই বজ্জাতের ঘরের বজ্জাত, তুই জানতি না যে আমার পোলা অবিবাহিত? ও তুই দেখছিস যে আমার পোলার অনেক টাকা পয়সা আছে, এগুলা দেখা আমার পোলারে ফুসলাই ফসলাই নিয়ে রাইতে রাইতে নষ্ট করছিস না? আরে কি কও মা, তুমি আমারে নষ্ট করছে? আমার মাথা নষ্ট করছে মানে আমার মান ইজ্জত সবকিছু নষ্ট করছে ও। ও তো আগের অভ্যাস ওর যায় নাই। আগের অভ্যাস মানে? তুমি মা তোমারে কেমনে কই কথাটা? ও ওর স্বামী থাকতে আমার লগে যা করতো, এখন আমি থাকতে আরেকজনের লগে ওইটা করে। আয় আয় সি সি সি, কি কস? শেষ মাস তুই এই যে 2 নম্বর পতি ধরে বিয়ে করছস? মা, অনেক হইছে, আর একটা বারো আমার এই সমস্ত নোংরা অপবাদ দিবেন না। কি বললেন? আমি 2 নম্বর পতিতা? তোমার মাকে বলো মুখ সামলায় কথা বলতে। তুমি চুপ করে আছো কিসের জন্য? তুমি জানো না যে আমি 1 নম্বর না 2 নম্বর? ইদানিং তোমার মারি দিয়ে তুমি এই সমস্ত কথাবার্তা আমারে বলাই দিছো, তাই না? তুমি আমার বিয়ে কিসের জন্য করছো? এই যে তোমার জীবনটা না, এটা আমার দান। তোমার মনে আছে তুমি আমারে কি বলছিলা? বিয়ে না করলে নাকি আত্মহত্যা করবা। তোমারে আমি তোমার জীবন বাঁচানোর জন্য বিয়ে করছি। এখন মনে হইতেছে তোমার যদি আমি মরতে দিতাম তাহলে দুনিয়া থেকে একটা পশু মরতো, আর আমার জীবনটা বাঁচতো। তুমি আসলে একটা পশু। ওই কি কইলি তুই? আমি পশু? পশু আমি দেখবি পশু কি করে? দে আর ভালো করে দে। আমার সামনে আমার পোলারে গায়ে পশু দে, আর করে দে। বললি? কি বললে? কি বললি? আমি দুই মাথায় নাই একটা কথাও তুই তোর মুখ দিয়ে বলবি না। অনেক জ্বালাইছস তোরা দুইজন আমারে। আমি 2 নাম্বার, তাই না? আমার জীবনটা শেষ করে আর আমার 2 নাম্বার কইতেছস, আর আমার কথায় কথায় গায়ে হাত তুলতেছস, তাই না? তোদের সংসার নিয়ে তোরাই থাক। তোরা দুইজন যদি আর আমারে খোঁজার চেষ্টা করছস, ধারা দেখছস না? আমার এখন আর কোনো কিছু হারানোর ভয় নাই। তোর জন্য আমি সবকিছু হারাইছি। দায়ের কোপে তোদের দুইজনের মা পোলার সব খাইটা একেবারে গঙ্গে ভাসাই দিবি। আমার আর খোঁজার চেষ্টা করবি না, আর তোর সংসার নিয়ে তুই থাক। এবার তুইও করবি 2 নাম্বার বিয়া। আয় আয় গেল গা মা, এত ডাকাত মাইয়া। কাজ করতেছি না, ছাড়ো। তোমাকে না বলছি তোমার কোনো কাজ করতে হবে না, তুমি কাজ করতে গেলে বাবুর সমস্যা হবে। উফ, তুমি না পারো। বাবুর বয়স মাত্র 4 মাস, এখন কাজ করলে কি ক্ষতি হবে? শোনো, এখন থেকে তুমি এই বাড়ির কোনো কাজ করতে পারবে না। বাড়ির যা কাজ আছে সব আমি করব। কি ব্যাপার, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? দেখছি তোমাকে, ভাবছি আমার জীবন সঙ্গে আমার কতটা সেবা করছে। তোমাকে না আমি যতই দেখি ততই অবাক হই। এখানে অবাক হওয়ার কিছু নাই ম্যাডাম, এটা আমার দায়িত্ব, ঠিক আছে?
সব দায়িত্ব যদি আপনি পালন করেন তাহলে সংসারটা কিভাবে চলবে? কাজ কাম করতে হবে না? বিশ্বাস করো, আমার কোনো কাজ কাম ভালো লাগে না। সব সময় তোমার চেহারাটা আমার চোখের মধ্যে বাইরে ওঠে। আমি কি তোমাকে রেখে অন্য কারোর সাথে চলে গেছি? আমি তো তোমারই আছি, তোমার ঘরেই আছি। এটা তো আমি বুঝছি, তো মন তো মানে না। তোমার যে অবস্থা এখন তো দেখতেছি আমি মরে গেলে তুমি পুরো পাগলই হয়ে যাবা। এই চুপ, একদম চুপ। এসব কথা কোনোদিন মুখে আনবা না। আচ্ছা ঠিক আছে, চল। চলো ঘরে চলো। তুমি কই যাও? তুমি না বলছো ঝাড়ু দিবা? আচ্ছা দিচ্ছি। না কিছু করা লাগবে না, চল। ঠিক আছে। কইল ওমা, রান্না করতে হবে না? কি খাবা? রান্না করতে হবে না। রান্না না করলে খাওয়া কি? আরে বাবা, বাইরে থেকে খাবার নিয়ে আসবো। বাইরে থেকে যে খাবার আনবা, বাইরের খাবার খেলে তোমার পেটে অসুখ হবে, সেটা বুঝবো না? তারপরও আজকে রান্না বান্না হবে না। আচ্ছা ঠিক আছে, আজকে রান্না বান্না হবে না, যেহেতু হবে না, কিন্তু আমার একটা শর্ত আছে। কি সত্য বল? আজকে তুমি বাইরে থেকে খাবার নিয়ে আসো, কিন্তু কালকে থেকে এই বাসায় রান্না হবে। আমি যা রান্না করবো, ভালো হোক মন্দ হোক, তোমার খেতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো। তুমি এখানে আইসা নেকা কান্না কানতেছো কেন? তোমার মতো একটা খারাপ মহিলা না আমি আমার জীবনেও দেখিনি। তুমি ঠিকই বলছো কমলাতে, আমি নারী জগতের এক কলঙ্কিনী নারী। এত সুন্দর একটা সোনার সংসার রেখা আমি একটা আগুনের সংসারে যা ছাপতেছি। এই পাপের প্রায়শ্চিত্ত আমার সারা জীবন বহন করতে হবে। অবশ্যই তোমার বহন করতে হইব। আব্দুর রহমানের মতন এরকম ভালো ছেলে এই এলাকায় নাই, এলাকায় কেন এই থানায়ও নাই। তুমি তার সাথে কি করছো? যেই ছেলে তোমাকে লেখাপড়া করার জন্য সমস্ত জমি জমা সব বিক্রি করে দিছে, আর তুমি তার প্রতিদানে কি দিলে? তাকে তুমি ফেলে অন্যের বুকে ভালোবাসার ঘর বাঁধলে। আর ও এখন কি করে জানো? অন্যের জমিনে কামলা খাটে। কি করে পারলে তুমি এরকম ছোট একটা বাচ্চা রাইখা ফালাইয়া চলে যাইতে? তুমি না মা জাতের কলঙ্ক। ছি, তোমার সাথে না আমার কথা বলতে ঘেন্না হয়। দাঁড়াও দিদি, তোমাকে আমি বড় বোনের মতো শ্রদ্ধা করি। তুমিও যদি সবার মতো আমার কথা না শুনো, এই কলঙ্কিত হৃদয়ের কথা আমি কার কাছে বলবো বলো তো? তুমি অন্তত আমার কথাটা একটু শুনো। দিদি, ওই জানোয়ারটা আমারে ব্ল্যাকমেল করে বিয়ে করছে। বিয়ে করার পর থেকে এই পর্যন্ত ও আর ওর মা আমার গায়ে হাত তুলে আমার অনেক বাজেভাবে মারধর করে। আমি অনেক সহ্য করছি, কিন্তু আমি এখন সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর ওর সাথে সংসার করব না। আমি ওর সাথে থাকতে পারবো না দিদি। তুমি না আমার একটু সাহায্য করো, তুমি রহমানকে একটু বুঝায় বলো। তুমি বললে ও তোমার কথা শুনবে, ও তোমার অনেক শ্রদ্ধা করে। দিদি, আমি ওর ঘরে আরেকবার উঠতে চাই দিদি, তুমি একটু বুঝায় বলো। উঠো বই, তুমি সুযোগ পান নাই। রহমান তো এখানে থাকে না। থাকে না মানে? সে তো এই বাড়ি ঘর সব বিক্রি করে চলে গেছে, কিন্তু যাওয়ার সময় একটা কথা বইলা গেছে, দিদি আমার বাবার এই বাড়ি ঘর সব বিক্রি করে ফেলাইছি। যাওয়ার সময় আরো বইলা গেছে, দিদি তোমার লগে আর কোনোদিন দেখা হইব কিনা, আমার রহিমার লেগে দোয়া কইরো, ওরে যেন আমি মানুষের মতো মানুষ করতে পারি। পাগলের মতো কাঁদতে কাঁদতে ওর বাবার কবরের পাশে মোনাজাত করলো। রহিমারে বুকের মধ্যে জড়িয়ে আমার দিকে তাকিয়ে চলে গেল। তবে তোমারে দেওয়ার জন্যে আমার কাছে একটা ফাইল রেখে গেছে। দাঁড়াও, আমি এখনই নিয়ে আইতাছি। এই নয় বোন। ধন্যবাদ দিদি, ভালো থেকো তুমি। আচ্ছা, এখন তুমি কই যাইবা? কোথায় যাবো জানি না, শুধুমাত্র এতটুকু জানি যে ওই জানোয়ারের ঘরে আমি আর ফিরে যাব না। দিদি, তুমি আমার জন্য একটু দোয়া করো, তোমার সাথে আমার খুব শীঘ্রই দেখা হবে। শুনো, তুমি তো অনেক শিক্ষিত মাইয়া, ঢাকায় চলে যাও, ওখানে গিয়া ভালো একটা চাকরি পাইবা তুমি। ঠিক আছে, আমি সেটাই করবো।
কি চান? কার কাছে যাবেন? ভাই, আমি একটা চাকরির খোঁজে আসছিলাম। চাকরির খোঁজে আসছেন? হ্যাঁ, বড় কত দূর করছেন? মাস্টার্স পাস। মাস্টার পাস? ও, আজকে অবশ্য আমাকে অফিসে একজন জয়েন্ট দেওয়ার কথা ছিল, সে আসে নাই। দেখি স্যারের সাথে কথা বলে দেখি, যদি হয় হইল। ধন্যবাদ ভাই, একটু দেখেন না, চাকরিটা আমার অনেক প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, আসেন আমার সাথে। মা চলো, তোমার ঘুম পাড়ে দিই। না, বাবা না আসলে আমি ঘুমাবো না। ও, বাবা না আসলে ঘুমাবো না? অনেক রাত হয়ে গেছে তো। কিরে, এত দেরি হলো কেন? হ্যাঁ, আর বলিস না বন্ধু, অনেক দূরে একটা খেপে গেছিলাম, এজন্য অনেক রাত হয়ে গেছে। ও, যা হাত মুখ ধুয়ে গা, ওরে তো খাওয়াই দিছি, তারপর দুইজন মিলে একসাথে খাবো না। যা, তুমি ঘুমাই পড়তো মা? আরে তুই না এলে বলে ঘুমাইবো না, যা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে। আচ্ছা ঠিক আছে। ঘুমাতে তোমার চোখ ভাঙে আইতেছে। মাশাল্লাহ কাজল, তুমি তো দেখতে অনেক সুন্দর হয়ে গেছো। তা বড় পোস্টে কোনো চাকরি পাইছো? শুধুমাত্র বড় পোস্টেই না, বড় কোম্পানিতেও। আর এই সমস্ত কিছু না তোমার সেই দিনের পরামর্শই হয়েছে। তুমি যদি সেদিন আমাকে চাকরির জন্য পরামর্শ না দিতে, তাহলে হয়তো বা এত বড় চাকরির জন্য আমি চেষ্টাই করতাম না। আর তাই আমার এই পুরো সফলতার পিছনে একমাত্র অবদান তোমার। আমি কিছু না, সবই উপরওয়ালার ইচ্ছা। উপরওয়ালা যারে ভালো রাখেন তারে সম্মানের সাথে ভালো রাখেন। তুমি ভালো আছো, তাতে আমি খুশি। আচ্ছা দিদি, এই বাড়িটা কে জানি কিনেছিল? ওই যে আমাদের জব্বর মিয়া। দিদি, এই বাড়িটা আমি ফেরত চাই। এর বদলে জব্বর কাকাকে যত টাকা দিতে হয় আমি দিতে রাজি আছি। বাড়িটা তো জব্বর মিয়া কিনতে চায় নাই, আমাকে রহমান জোর করে দিছে, এজন্যই সে নিয়েছে। বাড়িতে তো কেউ থাকে না, বাড়ি যেমনি আছে অমনি পড়ে আছে। দিদি, জব্বর ভাই কত টাকা দিয়ে বাড়িটা কিনছিল আমি জানি না, কিন্তু এই বাড়িটা আমার যে কোনো মূল্যে ফেরত চাই। জব্বর ভাইকে তুমি বলো যে এই বাড়িটা আমাকে ফেরত দিয়ে দিতে। কোনো সমস্যা নাই, জব্বর ভাই অনেক ভালো মানুষ, যেই টাকা দিয়ে কিনছে ওই টাকা দিলেই হইব। আচ্ছা শুনো, তুমি এখন ঘরে চলো। দিদি, রহমান আসে নাই? না রে বোন, তবে শুনছি সে নাকি ঢাকায় অটো চালায়, এটা শুনছি। আমি ওকে 2 দিন দেখেছি। কথা বলছো? না দিদি, ওকে আমি অটো চালিয়ে যেতে দেখেছিলাম। আমি অনেকবার ডেকেও ছিলাম, অটোর পিছন পিছন দৌড়েও গিয়েছি, কিন্তু ও আমার চিৎকার, আমার হাহাকার কোনো কিছুই শুনতে পাইনি। হয়তো ওর কান পর্যন্ত পৌঁছায়নি। আর তারপর অফিস শেষে প্রত্যেকটা দিন ওই রাস্তা ধরে দাঁড়িয়ে থাকতাম 1 ঘন্টা করে, যদি একটাবার ওর দেখা পাই। ভাগ্যের কি নির্মম পরিহাস, ওই 2 দিনের পরে ওকে আমি আর কখনোই দেখতে পাই। আচ্ছা, ওই জানোয়ারটা কি তোমার লগে যোগাযোগ করে? দিদি, আমি তোমাকে কথা দিয়েছিলাম ওই জানোয়ারটার সাথে আমি আর সংসার করব না, আর আমি আমার কথা রেখেছি। ওকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছি অনেক আগে, আশা করি এতদিনে কার্যকর হয়ে গেছে। খুব ভালো করছো। আচ্ছা বোন, এখন ঘরে চলো, আইর আমার লগে। মা, ক্ষুধা লাগছে? আর একটু দেরি করো, একসাথে খামনি। হ্যাঁ ম্যাডাম, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আপনি এখানে বসতেছেন কেন? আরে রাখেন তো, কোনো সমস্যা নেই। এটা কি আপনার মেয়ে? মাশাআল্লাহ। কি নাম মামুনি তোমার? আমার নাম রমা। না না, ওর নাম রহিমা। রহিমা বলতে পারে না তো, তাই রমা বলি। আমার মেয়ের নাম তো রহিমা। ইস, মেয়েটার জন্য এরকম অদ্ভুত মায়া কেন কাজ করছে? ম্যাডাম কি বলতেছেন? না না, তেমন কিছু না। আপনার মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে কলিজাটা ঠান্ডা হয়ে গেল। ভালো থাকো মা। কি হয়েছে, কিছু বলবে? শোনো,
আন্টি তোমার জন্য নেক্সট দিন অনেকগুলো চকলেট নিয়ে আসবো। এটা কি লিপস্টিক? তোমার লিপস্টিক পছন্দ? হ্যাঁ ঠিক আছে, আন্টি তোমার জন্য নেক্সট দিনে অনেকগুলো চকলেট আর অনেকগুলো লিপস্টিক নিয়ে আসবো। বাই। কি ব্যাপার ম্যাডাম? না ঘটনা তো কিছুই বুঝলাম না। ম্যাডাম এইভাবে রহিমাকে আদর করলো কেন? বুঝছি, রহিমা দেখতে বোধহয় তার মেয়ের মতো লাগছে, এজন্যই এত আদর করলো। বদি, ও বদি। আরে রহমান ভাই, তুমি কখন আসলা? এই তো মাত্রই আইলাম। হঠাৎ করে মার কথা মনে পড়ছিল, ভাবলাম মার কবরটা একটু জারাত করে। আচ্ছা আসো, ভিতরে আসো। না বদি, আজকে যাবো না। রহিমাকে আমার এক ভাইয়ের কাছে রাই খাইছি। আচ্ছা ভাই, কাজলের সাথে কি দেখা সাক্ষাৎ হয়েছে? ওই নামটা তুমি আমার সামনে বলো না, ওই পাপিটার নাম শুনলে আমার গায়ে আগুন ধরে যায়। শোনো ভাই, তোমার একটা কথা কই, আমরা যারা মাইয়া মানুষ না, এরা চায় কি এক স্বামী নিয়ে সংসার করতে, কিন্তু আসলে পারে না। অনেক সময় পরিস্থিতির শিকার হয়। কোনোদিন কোনো মাইয়া চায় না যে প্রথম স্বামী বাদ দিয়া দ্বিতীয় স্বামীর লগে সংসার করতে, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে কিছু কিছু মেয়েদের জীবনে এই ধরনের ঘটনা ঘটে। সেই ঘটনা না কেউ বিশ্বাসই করে না। এসব তুমি কি বলতেছো বৌদি? আমি যা কইতাছি না একদম সত্যি কথা কইতাছি। ওই কাজল রে শাহিন না ব্ল্যাকমেল করে বিয়ে করছে, আর কাজল যদি বিয়ে না করতো না তোমাকে দুইজন একদম জেলখানে নিয়ে যেত। আমি কাজলের নিষেধ করার পরও শাহিনের সাথে মিশলে কেন বৌদি? শাহিন রে কি কাজলে চিনতো না তো। তোমার বন্ধু হিসাবে প্রতিদিন আসা যাওয়া করতো, চিনতো। আরে প্রথম অপরাধ তো তুমি করছো। জানো ভাই, কাজল না শাহিন রে ডিভোর্স দিয়ে দিছে। তুমি জানলা কিভাবে? কাজল এই বাড়িতে আসছিল, সে না ঢাকায় বড় একটা অফিসে বড় একটা চাকরি করতেছে। এই নাও ভাই তোমার বাড়ির চাবি। চাবি? এবারে তো আমি জব্বরের কাছে বিক্রি করে দিছি। কাজল জব্বরের সব টাকা পরিশোধ কইরা এই বাড়ি নিয়ে আসছে। এখন থেকে এই বাড়ির মালিক তুমি। মা, তুমি একা একা কি করতেছো? এই প্রথম তোমার রেখে আমি কোথাও গেছি, আমার বুকটা খা খা করতেছে। কখন যে তোমার একটু জড়াই ধরু। ও আইসস? হ্যাঁ আমি বয় বয় বয়, আমি ওই গেছিলাম একটু বাদ চড়াই দিতে। আরে আজকে অফিসে তো সেই রকম একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? আমাকে অফিসের যে ম্যাডাম, সে কি করছে জানোস? আর সে তো তোর মাইয়ারে একেবারে জাবড়ায় ধরছে, এত আদর করলো। মানে ধর যে আপন মাও তার মাইয়ারে মনে এত আদর করে না। কারণটা কি? কারণটা কি? কারণ হয়তো যে রহিমার মতো তারও একটা মাইয়া আছে, দেখতে এরকম, একই বয়স। কান্নাকাটি করে নাই? না না, কান্নাকাটি করে নাই। আর তোর মাইয়া কি করছে জানোস? কি করছে? তোর মাইয়া ম্যাডাম যখন চলে যেতেছিল তখন পেছন থেকে ম্যাডামের অন্যান্য টাইনা ধরছে। মনে হইলো হর ম্যাডামের প্রতি একটা মায়া লেগে গেছে, বুঝছস না? ঠিকই নাকি? হ্যাঁ চল চল ভিতরে চল, কাপড় টাপড় খোল, দেখি বাত মনে হয় ফুইটে গেছে। আয় চলো ভিতরে আয়। চলো মা, আমরা আগে ভিতরে মা দেখি কি অবস্থা। ও মা গো,
আপা চলে যেতেছেন? হ্যাঁ, আচ্ছা আপনার মেয়ে রহিমাকে দেখছি না, ও আজকে আসেনি? ম্যাডাম ও আসলে আমার মেয়ে না। কি বলেন? আমি আরো মনে মনে নিয়াত করে রেখেছি ওকে নিয়ে আজকে একটু ঘুরতে যাব। মেয়েটার শুনলে না কেন আমার একটা অদ্ভুত অনুভূতি কাজ করে। অসুবিধা নেই, দিতে পারবেন। ও আসলে আমার বন্ধুর মেয়ে, ও বাড়িতে গেছে তো, সাথে মেয়েরে নিয়ে গেছে। জানেন ম্যাডাম, সবসময় আমার সাথে থাকে তো, ও না থাকলে আমারই খারাপ লাগে। আচ্ছা আপনার বন্ধুর বাসাটা কোথায়? ও আমরা একসাথে তালতলা বস্তিতে থাকি। ও আমাকে একটু নিয়ে যাবেন? হ্যাঁ অসুবিধা নেই, নিয়ে যাবো। তো ম্যাডাম অফিস তো ছুটি হয়েছে, কিন্তু বসটা তো এখনো বেরোয় নাই। আপনি এক কাজ করেন, আপনি ভিতরে গিয়ে বসেন, আমি যাওয়ার সময় আপনার ডাইকে নিয়ে যাবো। ঠিক আছে, আমি তাহলে ওয়েটিং রুমে অপেক্ষা করছি, আপনি কিন্তু আমাকে ডেকে নিয়ে যাবেন। আচ্ছা। ম্যাডাম আসেন, আসেন। সরি ম্যাডাম, ওরা মনে হয় এখনো আইসা পৌঁছায় নাই। ম্যাডাম আপনি বসেন, আমি একটা ফোন করে আসি। হ্যাঁ আরে এরকম একটা শার্ট তো আমি পছন্দ করে রহমানকে কিনে দিয়েছিলাম। এই শাড়ি এখানে কোথা থেকে আসলো? কি যে ভাবি না, এটা মনে হয় মোহিত ভাইয়ের শার্ট। একই মানুষের কি একটা শার্ট হতে পারে নাকি? ওনার শার্ট হবে না। মোহিত কি তাহলে কাজলকে বিয়ে করে ফেলছে? রহমান তুমি আমার ক্ষমা করে দাও, আমি নারীর সাথে কলঙ্ক, মা জাতির কলঙ্ক। আমি তোমাদের দুজনে কত কষ্ট যাচ্ছি। তাছাড়া আপনি যদি মহিদের কাছে এসে থাকেন তাহলে আমরা বেরিয়ে যাচ্ছি, আর যদি আমার কাছে এসে থাকেন আপনি বেরিয়ে যান, এই বাসা থেকে বেরিয়ে যান। তুই কার জন্য কাঁদছিস? তুই তার কাছে যেতে চাচ্ছিস কেন? তুই জানিস না সে মা জাতের কলঙ্কিত নারী, যে মা তোকে আদর না দিয়ে অন্য মানুষের সাথে, অন্যের সাথে রঙ্গলীলায় মেতে থাকে। তুই তার কাছে যেতে চাচ্ছিস? সে কোনোদিন কারো মা হতে পারে না। আপনার এই মিথ্যা চোখের পানি আমার এই সন্তানের সামনে ফেলবেন না। এই চোখের পানি মিথ্যা না। চোখের পানির যদি কোনো রং থাকতো তাহলে তোমাকে দেখাতে পারতাম এই চোখের পানি কতটা যন্ত্রণাদায়ক, কতটা কষ্টের। আমি জানি আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করছি। এই ভুলের কোনো ক্ষমা নেই, এই ভুল ক্ষমার অযোগ্য। কিন্তু এই অন্যায়ের প্রায়শ্চিত্তে প্রত্যেকটা দিন আমি দাও দাও করে জ্বলে পড়ে পড়তেছি। তোমার কাছে আমি অনুরোধ করতেছি, আমার মেয়েটার একটু আমার বুকে দাও। না কি বাবা, আলাপ পরিচয় করে দিলাম না, ম্যাডামের সাথে গল্প সল্প করা শুরু করে দিছো। আর মেয়েটারে যখন কোলে নিতে যাচ্ছে দাও না কেন? দাও। কি ব্যাপার বন্ধু? ম্যাডাম আপনারা দুইজনই কান্নাকাটি করতেছেন কেন? মোহিত ভাই, ও আমার মেয়ে মোহিত ভাই। কি বলেন ম্যাডাম? রহিমা আপনার মেয়ে? রহমান আপনার স্বামী? তুই না কইছস যে ওর মা মারা গেছে? হ্যাঁ, তো কবর থেকে উঠে আসলো কেন?
জীবিত মানুষ মাইরা পড়েছিস না, মেয়েটারে মার কাছ থেকে আলাদা করছিস, তাই না? তোরা তো আমি খুব ভালো জানতাম বন্ধু, এখন তো দেখতেছি তুই সুবিধার মানুষ না। তুই ঠিকই বলছিস বন্ধু, আমি মানুষটা বেশি সুবিধার না। ওরা আমার চোখের সামনে তো যাইতে হবে, নাইলে আমি কি করবো ওই নিজে জানি না। এতক্ষণে বুঝলাম তখন দুইজনের মধ্যে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। শোন বন্ধু, একটা কথা বলি, সংসারের মধ্যে সমস্যা না থাকলে সংসার শান্তির হয় না, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার জন্ম নেয় না। তবে বন্ধু, তোদের মধ্যে কি সমস্যা আছে সেটা আমার জানার দরকার নেই, কারণ আমি ম্যাডামরে খুব সম্মান করি। আর একটা কথা মনে রাখছি, স্বামী স্ত্রীর মধ্যে কি ঘটছে না ঘটছে সেটা যারা গোপন রাখে তাদের মতো ভালো মানুষ এই দুনিয়াতে হয় না। আমি তোরেও চিনি, ম্যাডাম আমাকে অফিসে চাকরি করে, তারও আমি চিনি। তোমাকে আগে পিছে কি হয়েছে সেটা আমি জিজ্ঞেস করুন না, আমি একটু কইতে পারি তোমরা দুজন খুবই ভালো মানুষ। ভুল তো মানুষেরই হয়, কিন্তু তোমাদের মধ্যে এরকম একটা ফুটফুটে মেয়ে হয়েছে, এর মুখের দিকে তাকায় দুটো মুখে তোমরা মিল হয়ে যাও, ঝগড়াঝাটি করো না।